নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকেও আরআরবি গ্রুপ ডি যে এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সায়েন্সের, তো সেগুলো নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করে দেওয়া যাক। তো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে 2/12/2025 4:30 থেকে 6টা, অর্থাৎ থার্ড শিফটে যে কোশ্চেন। আগে কিন্তু সেকেন্ড শিফট পর্যন্ত করিয়ে দিয়েছি, পরবর্তী চলো শুরু করে দিচ্ছি। তো এখান থেকে শেষ শুরু হচ্ছে সায়েন্সের প্রশ্ন। প্রথম প্রশ্নতে আসা যাক। প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, যে নিম্নোক্ত কোন বৈশিষ্ট্যটি পেট্রোলের তুলনায় ইথানলকে আরও ভালো বিকল্প জ্বালানি করে তোলে? সঠিক উত্তর হল অপশন এ, অর্থাৎ ইথানল জ্বললে স্বচ্ছ ধোঁয়াবিহীন শিখা তৈরি হয়। এই কারণে কিন্তু ইথানলকে পেট্রোলের তুলনায় আরও ভালো বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তোমাদেরকে বলি, একটা প্লেলিস্ট সেকশানে যাবে আমার এই চ্যানেলেতে, প্লেলিস্ট সেকশানে যেয়ে দেখবে যে আরআরবি গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। ওখানে গেলে কিন্তু সমস্ত ভিডিও পরপর আপলোড হতে থাকবে। তো তোমরা সহজেই কিন্তু ওখানেতে আরআরবি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাংলাতে, সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো চলো 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। একজন ব্যক্তি যখন কাছের কোনো বস্তুর দিকে তাকায় তখন সিলিয়ারি পেশিগুলি কী হয়? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ সংকুচিত হয় এবং লেন্সকে পুরু করে দেয়। এবং এর বিপরীত কোনটি হবে? এবং এর বিপরীত হবে কিন্তু অপশন সি, অপশন সি না, অপশন বি হবে, অর্থাৎ শিথিল হয় এবং লেন্সকে পাতলা করে কখন? সিলিয়ারি পেশিগুলি যখন কোনো দূরের বস্তুকে দেখতে হয়, এটির জন্য কিন্তু এই শিথিল হয় এবং লেন্সকে পাতলা করে দেয়। 3 নম্বর প্রশ্নতে আসি। নিম্নোক্ত কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায় না? সঠিক উত্তর হলো কপার সালফেট দবন। এই টিন্ডাল এফেক্টটা কি? টিন্ডাল এফেক্টটা হলো কোনো কোলয়েড দবনের ভিতর দিয়ে যদি কোনো আলো পাস করানো হয়, তখন কিন্তু ওই আলো ওই কোলয়েডীয় দ্রবণের মাধ্যমে কিন্তু দৃশ্যমান হয়। এটাকে কিন্তু বলা হয় টিন্ডাল প্রভাব। এই টিন্ডাল প্রভাব কোথায় দেখা যায়? এই টিন্ডাল প্রভাব কিন্তু কোলয়েড দ্রবণে লক্ষ্য করা যায়। সেই কোলয়েড দ্রবণ দেখো, এখানেতে যে বাকি 3টে অপশান আছে, সেগুলো কিন্তু হলো কোলয়েড দ্রবণ, যেমন হলো শ্বেতসার, দুধ, ইমালশন, এগুলোতে কিন্তু টিন্ডাল প্রভাব দেখতে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন হলো, তাপ জারণ প্রক্রিয়ার মাধ্যমে কোন আকরিকগুলি তাদের নিজ নিজ অক্সাইডে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হল অপশন ডি, অর্থাৎ সালফাইড আকরিকগুলি তাদের নিজ নিজ অক্সাইডে রূপান্তরিত হয়। এরপর আসি 5 নম্বর প্রশ্ন। এ বাহু বিশিষ্ট একটি ঘনক রোধাঙ্কের ওপর দিয়ে তৈরি। ঘনকের দুটি বিপরীত তলের মধ্যে রোধ কত হবে? তো এই অঙ্কটা কিভাবে করব? তো আমরা সকলেই জানি একটা কমন সূত্র আছে, সেটা হলো কি, রোধ আর সমান রো ইন্টু এল বাই এ, এটি হলো সূত্র। তো এখানে দেখো, এই এল এর মান কত দিয়েছে? এল এর মান কিন্তু দিয়েছে এ, এবং এ এর মান কত? এবং এখানে এ এর মান কিন্তু হবে এল বাই এ স্কোয়ার হবে, সরি, এখানে এর মান কত? এ স্কোয়ার হবে। এবং এখানে যদি সূত্রে বসিয়ে দেওয়া হয়, তাহলে রো ইন্টু এ বাই এ স্কোয়ার করলে এ এবং স্কোয়ারে কেটে গেলে তখন কী হবে? রো রো বাই এ, এটি হলো কিন্তু সঠিক উত্তর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন। ভি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এম ভরের একটি বস্তুর গতিশক্তি এক্স জে হয় যদি বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে গতিশক্তির মান কত হবে? তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? তো এটা করার জন্য আমাদের যে সূত্র লাগবে, সেই সূত্র হলো, আমরা সকলে জানি গতিশক্তি এর মান কী হবে? সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার, এটি হলো সূত্র। তো এখানেতে দেখো বলে দিয়েছে যে ভি এম ভরের বস্তু, অর্থাৎ ভর কিন্তু একই থাকে, তাহলে এম এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। এবং তো কী বলেছে? ভি মিটার পার সেকেন্ড থেকে কত পরিবর্তন হচ্ছে? 4 ভি মিটার পার সেকেন্ড। তাহলে নতুন বেগ কত হচ্ছে? হাফ ইন্টু এম ইন্টু 4 ভি তার হোল স্কোয়ার। তো এখানে কত হচ্ছে তাহলে? হাফ এম ইন্টু 16 ভি স্কোয়ার। তো পরবর্তী এখানে জায়গা থাকছে না, একটু আবার করে লিখছি। তো তোমরা দেখতে পাচ্ছ কত এসেছিলো, সেটা হলো হাফ এম 16 ভি স্কোয়ার। তো তার মানে কি, এটা যদি হয় তাহলে হচ্ছে 16 যদি এখান থেকে নেওয়া হয়, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আসছে? হাফ এম ভি স্কোয়ার, যেটা কিন্তু ছিল আগের বেগ। এবং পরবর্তী বেগ কত হয়েছে তাহলে?
16 গুণিত, অর্থাৎ 16 গুণ কিন্তু হয়েছে এই বেগটা। সেই কারণে দেখো বলেছে তাহলে গতিশক্তির মান কত হবে, গতিশক্তির মান কিন্তু হবে হলো ওই 16 গুণ জুল। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি পরবর্তী প্রশ্নতে। 7 নম্বর প্রশ্ন হলো গ্লুকোজের আণবিক ভর কত। এখানে দেখো দিয়ে দিয়েছে কার্বন সমান 12 সমান অর্থাৎ হাইড্রোজেন সমান 1 এবং অক্সিজেন অর্থাৎ ও সমান কত দিয়েছে 16। আমরা সকলে জানি গ্লুকোজের সংকেত কি, গ্লুকোজের সংকেত হলো কিন্তু C6H12O6। তো এখানে যদি 6টা কার্বন অর্থাৎ 12 ইন্টু 6 প্লাস হাইড্রোজেনের একটা অর্থাৎ 1 ইন্টু 12, তারপর বলেছে O6 প্লাস অক্সিজেনের 6টা অর্থাৎ 6 ইন্টু 16। তাহলে কত আসছে এখানেতে 72 প্লাস 12 প্লাস 96 সমান কত 180। এটি হলো সঠিক উত্তর। দেখা যেটি কিন্তু এখানেতে দেওয়া আছে। তো এভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। চলো আসা যাক পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হলো নিম্নোক্ত কোনটি একটি রাসায়নিক ধর্ম, সেটি হলো বাতাসে দহন। বাতাসে দহন কিন্তু হলো একটি রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কি, ভৌত ধর্ম হলো যে ধর্মতে ওই পদার্থ রূপান্তরের পরে পুনরায় ফিরে আসতে পারে, সেটাকে বলে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম কি, যে ধর্মতে পদার্থ কোনো বিক্রিয়া বা কোনো তার অবস্থার বা তার ধর্মের পরিবর্তনের পরে সে পুনরায় তার পূর্ববর্তী অবস্থাতে কখনোই ফিরে আসতে পারে না, তাকে বলে রাসায়নিক ধর্ম। যেমন কি ভৌত ধর্মের যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, যে এখানে উদাহরণ নিতে গেলে সবচেয়ে সুন্দর হবে ভৌত ধর্মের ক্ষেত্রে, সেটা হলো। এবং এখানে যদি তোমাদেরকে ভৌত পরিবর্তনের কথা বলা হয় তাহলে কী হবে, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু যেমন হচ্ছে ধরো বরফের জলে পরিবর্তন হওয়া, তাই জল কিন্তু আবার পুনরায় কিন্তু বরফে পরিবর্তন হতে পারে। কিন্তু রাসায়নিক পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন হলো ধরো কাগজ পোড়ানো। একটা কাগজকে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কাগজটা পুনরায় আবার তুমি ওই ছাই থেকে কাগজ তৈরি করতে পারবে না। তো সেটা হলো কি রাসায়নিক পরিবর্তন। এবং এখানে যেহেতু ধর্মর কথা বলেছে রাসায়নিক ধর্ম, সেক্ষেত্রে কিন্তু হলো বাতাসে দহন। এবং তাহলে কি স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তারল্য, এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু ভৌত। এরপর আসি 9 নম্বর প্রশ্ন। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক। সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব। এটি হলো সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোন প্রকার জননে নতুন প্রজন্ম তৈরির জন্য পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গের প্রয়োজন হয়। সঠিক উত্তর হলো যৌন জনন। এটি হলো সঠিক উত্তর। এবং এখানে যদি প্রশ্ন দিত যে নতুন প্রজন্মের মধ্যে ভ্যারিয়েশন আনবার জন্য কোন জনন প্রয়োজন, সেটাও কিন্তু হলো যৌন জনন। এরপর আসি 11 নম্বর প্রশ্ন। কোনো বস্তুর স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে ভ্রমণ করলে তার গতিকে কী বলে। সঠিক উত্তর হলো সমবৃত্তীয় গতি। যেহেতু স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে হচ্ছে, সেই কারণে কিন্তু এটি হলো সমবৃত্তীয় গতি। এরপর আসি 12 নম্বর প্রশ্ন। যদি 90 ওয়াটের কোনো যন্ত্রকে 120 ভোল্টের সাথে যুক্ত করা হয় তাহলে তার তড়িৎ প্রবাহ কত হবে। তো এই অঙ্কটা কীভাবে করা যাবে, তো এই অঙ্ক করার জন্য যে সূত্র আমাদের লাগবে সেই সূত্রটি হলো পি সমান ভি ইন্টু আই। এখানে পি মানে কি, পি মানে হলো পাওয়ার বা ক্ষমতা, সেটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, সেটা হলো কত 90। এবং ভি এর মান কত দিয়েছে, ভি এর মান কত দিয়েছে কিন্তু 120। ভি অর্থাৎ কি, ভি অর্থাৎ হলো বিভব প্রভেদ। এবং আমাদের তড়িৎ প্রবাহ অর্থাৎ আই কিন্তু এখান থেকে বার করতে হবে। তো আই মানে কি, এই সূত্র থেকে যদি আমরা বের করি তাহলে কিন্তু আই সমান পি বাই ভি। পি এর মান কত 90 এবং ভি এর মান কত 120। কাটাকুটি করার পরে কত আসবে 0.75 অ্যাম্পিয়ার। এটি হলো সঠিক উত্তর। তো এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সমস্ত অঙ্ক আমি করিয়ে দেবো। এবং যত সমস্ত সায়েন্স প্রশ্ন সবটা আমি করিয়ে দেবো। প্লেলিস্ট সেকশানে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। 13 নম্বর প্রশ্ন হলো খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপের মাধ্যমে নিম্নোক্ত কোনটি গঠিত হয়। সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রতিটি ধাপে কিন্তু ট্রফিক স্তর গঠিত হয়।
নম্বর প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তর হলো NaHCO3। এটি হলো কিন্তু বেকিং সোডার রাসায়নিক সংকেত। এবং যে প্রথম অপশানে দেওয়া আছে দেখো NaCl, এই NaCl কিসের সংকেত? NaCl হলো কিন্তু খাদ্য লবণের সংকেত। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কার্বন যৌগগুলির সমযোজী বন্ধন আচরণ এই যৌগগুলির কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হল অপশান বি, অর্থাৎ নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক উভয় কিন্তু এই বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। 16 নম্বর প্রশ্ন, একটি সাদা কঠিন পদার্থ লঘু HCl এর সাথে বিক্রিয়া করে একটি গ্যাস তৈরি করে যা চুনের জলকে দুধের মতো করে তোলে। এর থেকে নিশ্চিতভাবে কী সিদ্ধান্তে আসা যেতে পারে? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড, কঠিন পদার্থটি হলো একটি কার্বনেট অথবা বাইকার্বনেট। এটি হলো সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের মধ্যে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণ কোন বিকল্পটির কারণ? সঠিক উত্তর হলো অ্যাক্রোমেগালি। এটি হলো কিন্তু সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, এপিয়ারি বা মৌমাছির পালন কেন্দ্রগুলি কোন খাদ্য উপকরণ উৎপাদনে আমাদের সাহায্য করে? সঠিক উত্তর হলো মধু। এপিয়ারি কি? এপিয়ারি হলো মৌমাছির প্রতিপালনের যে কালচার, তাকে কী বলা হয়? তাকে বলা হয় কিন্তু এপিকালচার। এই এপিকালচারের মাধ্যমে কিন্তু যে মৌমাছির যে উদ্যানগুলি বা পালন করার মাধ্যমে কিন্তু এই মধু কিন্তু পাওয়া যায়। 19 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব স্থির রেখে চাঁদের ভর দ্বিগুণ করা হলো, তাহলে পৃথিবী এবং চাঁদের মধ্যে মহাকর্ষ বলের কী পরিবর্তন হবে? সঠিক উত্তর হলো দ্বিগুণ হয়ে যাবে চাঁদের মহাকর্ষ বল। চাঁদের নয়, মানে পৃথিবী ও চাঁদের মহাকর্ষ বল কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহের সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা কোনটি? সেটি হলো প্যারেনকাইমা। এবং এই প্যারেনকাইমার কাজ কী সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবং কোন কলার মাধ্যমে জল বাহিত হয় উদ্ভিদের দেহে? সেটি হলো কিন্তু জাইলেম। এবং কোন কলার মাধ্যমে খাবার বহন করা হয়? সেটি হলো কিন্তু ফ্লোয়েম। জল বহন করে ফ্লোয়েমে এবং খাবার বহন করা হয় জাইলেমে। এবং এই ফ্লোয়েমের যে প্রবাহ, এই ফ্লোয়েমের প্রবাহ কিন্তু ওয়ান ওয়ে, অর্থাৎ একদিকে কিন্তু, অর্থাৎ ঊর্ধ্বমুখী কিন্তু হয়। এবং জাইলেমে কিন্তু উভমুখী, আবার খাবার কিন্তু উভয় দিকেই কিন্তু প্রবাহিত হতে পারে এই ফ্লোয়েমের মধ্য দিয়ে। এবং জাইলেমে একমুখী এবং ফ্লোয়েমে উভমুখী, জাইলেমে উভমুখী, ফ্লোয়েমে একমুখী। এরপর আসি 21 নম্বর প্রশ্ন, স্টেথোস্কোপের মাধ্যমে রোগীর হৃৎস্পন্দনের শব্দ কীভাবে ডাক্তারের কানে পৌঁছয়? সঠিক উত্তর হল অপশান এ, অর্থাৎ স্টেথোস্কোপে শব্দের একাধিক প্রতিফলনের মাধ্যমে রোগীর হৃৎস্পন্দনের শব্দ ডাক্তারের কানে কিন্তু পৌঁছয়, প্রতিফলনের মাধ্যমে কিন্তু পৌঁছয়। এটি হলো সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, খণ্ডীভবন অর্থাৎ অযৌন জনন সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল? তো ভুলটা আমাদের পড়ে লাভ নেই, সঠিকটা জানতে হবে। সঠিক কি? অপশান এ, বি, সি। অর্থাৎ অপশান এতে কী বলেছে? বহুকোষী জীবেরা এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে। অপশান বি, জিনগতভাবে সমরূপ অপত্যের সৃষ্টি করে। এবং অপশান সি হলো বিভাজনের আগে পরিণমন ঘটে। 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন গোষ্ঠীর ব্যক্তিদের HIV সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি আছে? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের একাধিক অসুরক্ষিত যৌন সঙ্গী আছে তাদের কিন্তু HIV কিন্তু ঝুঁকি সংক্রমণ বেশি। এই HIV ফুল ফর্ম কী সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এরপর হচ্ছে 24 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত যানবাহনগুলির প্রত্যেকটি 50 কিমি/আওয়ার বেগে গতিশীল, সমস্ত যানবাহনকে একই বিন্দুতে থামাতে হবে, কোন যানটিকে থামার জন্য ব্রেকের উপর সর্বাধিক বল প্রয়োগ করতে হবে? সঠিক উত্তর হলো সাইকেল, গাড়ি, স্কুটার, বাস। সঠিক উত্তর কোনটি? সেটি হলো বাস। কেন থামাতে হবে ব্রেক প্রয়োগ করে বেশি বাসকে? কারণ সাইকেল, গাড়ি এবং স্কুটারের চেয়ে বাসের ভর কিংবা ওজন কিন্তু বাসের সবচেয়ে বেশি, সেই কারণে কিন্তু বাসকে থামানোর জন্য ব্রেক কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে। 25 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন সায়েন্সের, চলন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? সঠিক উত্তর হলো অপশান বি, আণবিক চলন কেবল প্রাণীদের মধ্যেই দেখতে পাওয়া যায়, উদ্ভিদের মধ্যে নয়। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি পরবর্তী যে 3 তারিখের যে প্রথম শিফটের প্রশ্ন, সেই শিফটের সায়েন্সের পোর্শানে। তো তোমরা এখানে দেখতেই পারছো যে 3/12/2025 9টা থেকে 10:30 RRB লেভেল 1 বা গ্রুপ ডির যে প্রথম শিফটের প্রশ্ন, সেই প্রথম শিফটের সমস্ত প্রশ্ন বাংলাতে কিন্তু নিয়ে চলে এসেছি। তো শুরু করে দিয়েছে প্রথম প্রশ্নতে,
পরবর্তী প্রথম প্রশ্ন হলো, একটি বস্তুর স্থিতিশক্তি কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর হলো এর অবস্থান বা বিন্যাসের ওপরে কিন্তু স্থিতিশক্তি নির্ভর করে। তোমরা সহজে মনে রাখবে, কোনো বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে ওপরে তোলা হয় তখনই কিন্তু তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয়। 2 নাম্বার হলো, নিম্নোক্ত কোন বিবৃতিটি বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য দায়ী? সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ বাতাসের ঘনত্বের পরিবর্তনের কারণে কিন্তু আলো বেঁকে যায়। এই কারণে কিন্তু আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু সূর্যকে এবং সূর্যাস্তের অনেক পরেও কিন্তু সূর্যকে আমরা আকাশে কিন্তু আলোর প্রতিফলনের কারণে প্রতিসরণের জন্যই কিন্তু দেখতে পাই, এই বাতাসের ঘনত্বের পরিবর্তনের জন্য। 3 নাম্বার কি, স্ত্রী দেহে ডিম্বনালী অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব অবরুদ্ধ বা ব্লক হয়ে গেলে কোনটি বাধাপ্রাপ্ত হয়? সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ নিষেক কিন্তু বাধাপ্রাপ্ত হয়। 4 নাম্বার প্রশ্ন, রাদারফোর্ডের কোন পরীক্ষাটি পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কারের দিকে পরিচালিত করেছিলেন? সঠিক উত্তর হলো অপশন এ, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ কিন্তু রাদারফোর্ডের পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কারের দিকে পরিচালনা করেছিল। 5 নাম্বার প্রশ্ন, টমসনের পরমাণু মডেলটি নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ একটি পরমাণু হলো ধনাত্মক আধানযুক্ত একটি গোলক যার মধ্যে তরমুজের বীজের মতো ইলেকট্রন প্রথিত থাকে। এটি হলো সঠিক উত্তর। 6 নাম্বার প্রশ্ন, এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, তোমরা কিন্তু দেখছো প্রত্যেকটা শিফটেই কিন্তু 2 থেকে 3টে অঙ্ক দিয়েছে এবং ছোটো ছোটো সূত্রও কিন্তু ওই প্রয়োগ করলেই কিন্তু সমস্ত অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং যেগুলো তোমরা জানবে না খাতায় কিন্তু নোট করে নাও। তো অঙ্কটা কী দিয়েছে, যে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড গতিবেগে গতিশীল, বস্তুটির উপর 5 সেকেন্ডের জন্য 4 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে অন্তিম বেগ কত হবে? তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের দুটো সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম সূত্র কী লাগবে, এফ সমান এম ইন্টু এ, এবং আরেকটি কী সূত্র লাগবে, ভি সমান ইউ প্লাস এ টি। এই দুটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটি করে নিতে পারবো। তো চলো প্রথম সূত্রটা ফার্স্টে তৈরি করা যাক। এখানে দেখো দেওয়া আছে যে এফ সমান এম ইন্টু এ, এবং এখানে আমাদেরকে কি এখানে থেকে এখানে বার করতে হবে, এখানে এ অর্থাৎ অ্যাক্সেলারেশনের মান কিন্তু বের করতে হবে। এ সমান এফ বাই এম, এটা কিন্তু আমাদেরকে এখান থেকে বার করতে হবে। এবং এখানে এফ এর মান কত বলেছে, 4 নিউটন বল অর্থাৎ 4 বাই এম এর মান কত বলেছে, 2 কেজি অর্থাৎ 2, অর্থাৎ এ এর মান কত আসলো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই এর মান তাহলে বেরিয়ে গেছে এখান থেকে। তো এ এর মান যেহেতু এখানেতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে প্রথম সূত্রতে যদি দেওয়া হয় তাহলে ভি অর্থাৎ অন্তিম বেগ সমান কত, ইউ প্লাস এটি। ইউ মানে কি, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত বলেছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ভি সমান ইউ প্লাস এ টি, অর্থাৎ এ এর মান কত এখানে বার করলাম আমরা 2, এবং এ টি, টি মানে কত টাইম, টি হচ্ছে এখানে কত 5 সেকেন্ড, অর্থাৎ 10 প্লাস 10 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এটি হলো কিন্তু অন্তিম বেগ। এভাবে কিন্তু তোমাদের সমস্ত অঙ্কগুলো করতে হবে। 7 নম্বর প্রশ্ন, 2 যোজ্যতা সংখ্যা বিশিষ্ট জোড়াটি চয়ন করুন। সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ সালফেট এবং সালফাইড। এটি হলো সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, আকরিক থেকে খনিজ মল দূরীকরণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াটি তাদের রাসায়নিক বা ভৌত বৈশিষ্ট্যের পার্থক্যের ভিত্তিতে কাজ করে এবং তাকে আকরিক বলা হয়। সঠিক উত্তর হলো সমৃদ্ধকরণ বলা হয়। 9 নম্বর প্রশ্ন, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 4 কিলোহার্টজ এবং তরঙ্গদৈর্ঘ্য 15 সেমি হলে 1.8 কিমি দূরত্ব অতিক্রম করতে এটি কতক্ষণ সময় নেবে? পরবর্তী প্রশ্ন হলো, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 4 কিলোহার্টজ এবং তরঙ্গদৈর্ঘ্য 15 সেমি হলে 1.8 কিমি দূরত্ব অতিক্রম করতে এটি কতক্ষণ সময় নেবে? সঠিক উত্তর হলো 3 সেকেন্ড। তো এটি কীভাবে করবে? তো এই অঙ্কটি করবার জন্য আমাদের এই যে সূত্রটি লাগবে সেটি হলো কিন্তু এখানেতে ভি সমান এফ ইন্টু ল্যামডা। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কটি করতে পারবো। তো তোমাদের ফার্স্টে যেটা বের করতে হবে সেটা হলো এখানেতে এফ অর্থাৎ কম্পাঙ্কের মান কিন্তু বের করতে হবে। এখানে দেখো এফ এর মান কত দিয়েছে, এফ এর মান এখানেতে দিয়েছে হলো 4 কিলোহার্টজ, অর্থাৎ 4 কিলোহার্টজ মানে কত, 4 ইন্টু 1000 অর্থাৎ 4000 হার্টজ। এটি কিন্তু এফ এর মান এখান থেকে আসলো। এরপর হচ্ছে দেখো যে ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান কত দিয়েছে,
15 সেমি, অর্থাৎ 15 সেমি মানে কত, 0.15 মিটার। এখান থেকে কিন্তু ল্যামডার মান আসলো। এরপরে আমাদের যেটা দিয়ে দিয়েছে এখানে দেখো যে 1.8 কিমি, এই কিমিটাকে কিন্তু এখানেতে মিটারে আনতে হবে। তো 1.8 কিমি মানে কত, 1800 মিটার। তো এই মানগুলো কিন্তু দিলেই আসবে, এবং তারপর আরেকটা মান বের করতে হবে, চলো দেখা যাক। তো এখানেতে কি হবে তাহলে, তো এখানে যে মানটা হবে ভি সমান এফ ইন্টু ল্যামডা, এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, এফের মান কত এসেছিল 4000, এবং ল্যামডার মান কত ছিল, ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল 0.15। তো এখান থেকে যদি করা হয় তাহলে কত আসছে, এখান থেকে আসছে কিন্তু হলো 600। এটি হলো কিন্তু ভি এর মান। এবং এখান থেকে তোমাদের যেটা বের করতে হবে, বলেছে কতক্ষণ সময় নেবে, অর্থাৎ টাইম কত। আমরা জানি কি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এখান থেকে টি এর মান কীভাবে আসবে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স বাই স্পিড হলে টাইমের মান কত, এখানতে 1800 বাই যেখানে যে স্পিড হলো সে স্পিড কত 600, অর্থাৎ 3 সেকেন্ড। এটি হলো কিন্তু সঠিক উত্তর। এভাবে কিন্তু তোমাদের সমস্ত অঙ্কগুলো করতে হবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। 10 নম্বর প্রশ্ন হলো, সাদা আলো যে প্রক্রিয়ায় বিভিন্ন রঙে বিভক্ত হয় তাকে আলোর কী বলে। সঠিক উত্তর হলো বিচ্ছুরণ। এই বিচ্ছুরণের মাধ্যমে কিন্তু সাদা আলো বিভিন্ন রঙে বিভক্ত হয়, অর্থাৎ 7টি বর্ণে, অর্থাৎ রামধনু যে কালার বলা হয় বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই বর্ণে কিন্তু বিভক্ত হয়। 11 নম্বর প্রশ্ন, অ্যাসিড ও ধাতব কার্বনেটের বিক্রিয়ায় সাধারণত কোন গ্যাস উৎপন্ন হয়। সঠিক উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 12 নম্বর প্রশ্ন, যদি ভূপৃষ্ঠের ওজন পরিমাপ করার সময় কোনো বস্তুর ওজন 60 নিউটন হয় তাহলে চন্দ্রপৃষ্ঠের ওজন পরিমাপ করার সময়ের আনুমানিক ওজন কত হবে। সঠিক উত্তর হলো 10 নিউটন। আমরা জানি কি পৃথিবীতে যে ওজন, তা চাঁদে কিন্তু তার ওজন তার 1/6 গুণ কমে যায়। তো সেক্ষেত্রে কত হবে, 60কে যদি 6 দিয়ে ভাগ করে 10 নিউটন হবে। 13 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় বেকিং সোডা থেকে কাপড় কাচার সোডা পাওয়া যায়। সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ বেকিং সোডা উত্তপ্ত করলে তারপরে কিন্তু জল দিয়ে কোলোশন পাওয়া যায়, বা কাপড় কাচার সোডা পাওয়া যায়। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নিম্নমুখী জিওট্রপিজম চলনের জন্য নিম্নোক্ত কোনটি দায়ী। সঠিক উত্তর হলো মাধ্যাকর্ষণ। এটির জন্য কিন্তু জিওট্রপিজম চলন কিন্তু সম্পন্ন হয়। 15 নম্বর প্রশ্ন, ইউক্যারিওটিক কোষে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত কী করে। সঠিক উত্তর হলো লিপিড সংশ্লেষণ এবং ডিটক্সিফিকেশন। এটি কিন্তু হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ, লিপিড সংশ্লেষণ এবং ডিটক্সিফিকেশন। 16 নম্বর প্রশ্ন, চুম্বক ক্ষেত্ররেখা সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক। সঠিক উত্তর হলো অপশান বি, এগুলি চুম্বকের ভিতরে এবং বাইরে বদ্ধ লুপ তৈরি করে। এটি হলো সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, 220 ভোল্ট বিভবে কাজ করা একটি বৈদ্যুতিক ইস্ত্রি তার সর্বাধিক উত্তপ্ত অবস্থায় অর্থাৎ 840 ওয়াট হারে শক্তি ব্যবহার করে। ইস্ত্রিটিকে ব্যবহৃত কুণ্ডলীর রোধ কত। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু হলো 57.6 ওহম। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, অধিকাংশ কার্বন যৌগে সাধারণত কোন ধরনের বন্ধন দেখা যায়। সঠিক উত্তর হলো সমযোজী বন্ধন কিন্তু অধিকাংশ কার্বন যৌগে লক্ষ্য করা যায়। 19 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে প্লাজমা পর্দা বা কোষ পর্দা ছাড়াও কোন বহি আবরণী থাকে। সঠিক উত্তর হলো কোষ প্রাচীর। তাই এই অঙ্কটা করিয়ে দেওয়া হলো, অঙ্কটা করিয়ে দিই তোমাদেরকে। 17 নম্বর যে প্রশ্ন, সেই অঙ্কের উত্তর কীভাবে তোমাদের করতে হবে। তো দেখো প্রথমে তোমরা যেটা করবে কি, যেটা দিয়েছে সেটাকে তোমরা আগে লিখে নেবে, তাহলে কিন্তু কোন সূত্রে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু বুঝতে সুবিধা হবে। এখানে দেখো ভি এর মান কিন্তু কী দিয়েছে 220 ভোল্ট, এবং পি এর মান কত দিয়েছে বা পাওয়ার, এটি কিন্তু কী দিয়েছে 840 ওয়াট। তাহলে কি ভি এবং পি দিয়ে কোন সূত্র আছে, আমরা জানি কি পি সমান ভি স্কোয়ার বাই আর, এটি হলো সূত্র। তো এই সূত্রে বসিয়ে দিলে কিন্তু উত্তর চলে আসবে। তো
তো কী হবে এখানেতে, তাহলে 220 তার হোল স্কোয়ার বাই 840। এখানে কাটাকুটি করলে কি আসছে, 57.6। এটি হলো সঠিক উত্তর। এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। 19 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে প্লাজমা পর্দা বা কোষ পর্দা ছাড়াও কোন বহি আবরণী থাকে? সঠিক উত্তর হলো কোষ প্রাচীর। 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদের যৌন জননের ফলে সৃষ্ট প্রকরণের গুরুত্ব সম্পর্কে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সবচেয়ে উপযুক্ত কোনটি? সঠিক উত্তর হলো অপশান এ। অর্থাৎ বিবৃতি এ ঠিক কিন্তু বিবৃতি বি ভুল। তাহলে ঠিক কোনটা? বিবৃতি এ, অর্থাৎ জনন প্রজাতির জীবের সংখ্যা স্থিরতার সঙ্গে সম্পর্কিত। 21 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের এক ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? সঠিক উত্তর হলো 10% কিন্তু শক্তি স্থানান্তরিত হয়। 22 নম্বর প্রশ্ন, মানব ভ্রূণের বিকাশের ফলে সৃষ্টি হওয়া বর্জ্য পদার্থ নিম্নোক্ত কোন অঙ্গের সাহায্যে অপসারণ করা যায়? সঠিক উত্তর হলো অমরা। 23 নম্বর প্রশ্ন, সমবৃত্তীয় গতিতে বেগের অভিমুখ কী হয়? সঠিক উত্তর হলো বৃত্তের স্পর্শক বরাবর হয়। অর্থাৎ সমবৃত্তীয় গতিতে বেগের যে অভিমুখ সেটা কিন্তু বৃত্তের স্পর্শক বরাবর থাকে, এবং যদি ওই বস্তুটি গতিশীল তাহলে কিন্তু ওই বস্তুটি বৃত্তের স্পর্শক বরাবর কিন্তু বেরিয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন, যখন লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইডের দ্রবণকে মিশ্রিত করা হয় তখন বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ লেড আয়োডাইডের একটি হলুদ অধঃক্ষেপণ তৈরি হয়। 25 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন আজকের, যখন একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের সমান হয় তখন এটিকে কোন ধরনের কোষ বিভাজন বলা হয়? সঠিক উত্তর হলো মাইটোসিস কোষ বিভাজন। এখানে ভিডিওটি শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং দেবে একটা প্লেলিস্ট সেকশন বানিয়ে দিয়েছি। ওই প্লেলিস্ট সেকশানে কিন্তু তোমরা এই সমস্ত যে গ্রুপটির ভিডিও সেগুলো কিন্তু আপলোড হতে থাকবে একে একে। তো তোমরা দেখতে থাকো। এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।